তার মানে আপনি দিনের পর দিন মিস্টার চৌধুরীর এত নির্যাতনের পরেও একসাথে রয়েছেন? কি করব বলুন অফিসার, বাচ্চা মেয়েটার কথা ভেবেই চুপ করে থাকি। আমি ছাড়া মেয়েটার যে আর কেউ নেই। কিন্তু আমি যতদূর জানি মেয়েটা আপনার নয়, আপনার স্বামীর প্রথম পক্ষের। হ্যাঁ স্যার, আমি ওর সৎ মা, কিন্তু আমি মা তো। আপনাকে আমি কি করে বোঝাবো, এই কমাসে মেয়েটা আমার কত কাছের হয়ে গেছে। জন্ম দেয়নি ঠিকই, কিন্তু মন থেকে আমি পুরোপুরি ওর মা হয়ে উঠেছি। খুব ভালো লাগলো শুনে মিসেস চৌধুরী, এই যুগে এখনও ভালো মানুষ আছে। আসলে এই চেয়ারটায় বসে কত কি দেখলাম কি না। আপনি এক কাজ করুন, একটা লিখিত অভিযোগ করে যান, আমরা ব্যাপারটা দেখছি। না না, আমি শুধু জানিয়ে দিয়ে গেলাম আপনাদের। আমি এখনই কোনো অভিযোগ করতে চাইছি না। জানেনই তো বিশাল চৌধুরীর এই শহরে কত নাম ডাক। ওনার সম্বন্ধে কেউই খারাপ কিছু ভাবতে পারবে না, বরং সবাই আমাকেই দোষারোপ করবে। ও হ্যাঁ, আর একটা কথা, ইদানিং উনি ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছেন। কি বলছেন এইসব? বিশাল চৌধুরীর মতো এত বড় শিল্পী এভাবে নষ্ট হয়ে যাচ্ছেন? হ্যাঁ অফিসার, এই ড্রাগের নেশার পর থেকেই উনি পাল্টে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। অভিযোগ না করা অবধি আমরা কিচ্ছু করতে পারবো না। পারি বলুন তো? সেরকম হলে আমি আবার আসব, তখন না হয় অভিযোগ দায়ের করব। আচ্ছা আমি চলি, নমস্কার। শুনুন, আপনার গলার কাছে ওটা কিসের দাগ? আঁচড়ের। রোজ রাতে উনি হিংস্র পশু হয়ে যান। অংশুরাজ মল্লিক খুবই কড়া পুলিশ অফিসার। এই শহরে সবাই তাকে ভয় করে চলে। এতক্ষণ অবধি অংশুরাজ মল্লিকের সাথে নন্দিনী চৌধুরীর কথা হচ্ছিল। নন্দিনী চৌধুরী এই শহরের একজন নামকরা শিল্পী বিশাল চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। বাড়ি ফিরতে আজ বেশ রাত হলো অংশুরাজের। খাবারের টেবিলে খাবার ঢাকা আছে। সুনন্দাকে এখন জ্বালানো ঠিক হবে না, তাই নিজে ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। সুনন্দা খাবার গরম করে টেবিলে রেখে চলে গেল নিজের ঘরে। অংশু চুপচাপ পুরো ব্যাপারটা দেখে গেল। ইদানিং সুনন্দা একটু বেশিই চুপচাপ থাকে। ডাক্তার যেদিন বলল সুনন্দা আর কোনোদিন মা হতে পারবে না, সুনন্দা সেদিন থেকেই জীবন্ত লাশ হয়ে গেছে। কয়েকবার অংশুকে বলেছিল আবার বিয়ে করার জন্য। সুনন্দা সব ছেড়ে চলে যেতেও রাজি ছিল। অংশু তা হতে দেয়নি। সব কিছুর মধ্যেও সুনন্দাকে নিয়েই বেঁচে আছে। সত্যি বলতে অংশু সারাদিন চোর পুলিশ খেলা নিয়েই ব্যস্ত। তার চাকরি তাকে অন্য কিছু ভাবার সময় দেয়নি। কিন্তু সুনন্দা সারাদিন বাড়িতে একা, একটা বাচ্চার জন্য গুমরে মরে, নিজেকেই দোষারোপ করে। অংশুকে সে একটা বাচ্চা দিতে পারছে না। সেই সকালের পর রাতে দেখা হয় দুজনার। কোনো কিছুই আর আগের মতো নেই, অনেকটা দূরত্ব বেড়ে গেছে। এরই মধ্যে কেটে গেছে 1 মাস। আরে অংশুরাজবাবু, আপনি আমার বাড়িতে? কি ব্যাপার? এইদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। সেদিনের পর থেকে তো আপনি ডুমুরের ফুল হয়ে গেলেন মিসেস চৌধুরী। ঠিক তা নয়, আপনি ভেতরে আসুন। বাহ, বাড়িটা দেখেই মনে হচ্ছে একজন শিল্পীর বাড়ি। কি সুন্দর সব পেন্টিং। হ্যাঁ, সবগুলোই আমার স্বামীর আঁকা। সে তো জানি। আচ্ছা, আপনার স্বামী কি অফিসে? না, উনি বাড়িতেই আছেন। শরীরটা ভালো নেই, তাই শুয়ে আছেন। আচ্ছা আচ্ছা, তাহলে বিরক্ত করাটা ঠিক হবে না, আমি তাহলে চলি। না না, 1 কাপ চা বা কফি খেয়ে যান। অংশু না না করতে করতে চোখ গেল পাশের ঘরের দরজার পর্দার দিকে। 12 বছরের একটা ফুটফুটে মেয়ে। মিসেস চৌধুরী, এই তাহলে মিস্টার চৌধুরীর, মানে আপনাদের মেয়ে? হ্যাঁ। কী নাম তোমার মামনি? অংশুরাজবাবু, ও কথা বলতে পারে না। সবার কথা বুঝতে পারে, শুনতে পারে, কিন্তু বলতে পারে না। কি বলছেন আপনি? এই ফুটফুটে মেয়েটা কথা বলতে পারে না? হ্যাঁ স্যার।
ও কথা বলতে পারে না। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। মেয়েটার দিকে তাকিয়ে বড্ড মায়া হলো। ডাকতেই কাছে চলে এলো মেয়েটি। চোখগুলো মনে হয় কত কথা বলতে চায়, অথচ মুখে কোনো ভাষা নেই। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। নন্দিনী গিয়ে দরজা খুলল। তারপর নন্দিনী নিজেই পরিচয় করিয়ে দিল তার খুড়তুতো ভাই রাহুলের সাথে অংশুরাজের। কথায় কথায় অংশু জানতে পারল এই শহরে নিজের লোক বলতে নন্দিনীর এই ভাই আছে, আর কেউ নেই এখানে। আর বাচ্চা মেয়েটির নামও জানা গেল, আলো। নামটা অবশ্য বিশাল চৌধুরীর প্রথম স্ত্রী অর্থাৎ আলোর নিজের মা রেখেছিলেন। আচ্ছা মিসেস চৌধুরী, এত বড় বাড়িতে আর কেউ নেই? মানে বাড়ির পরিচারিকাকেও তো দেখতে পেলাম না। আসলে স্যার, বাড়ির সব কাজ আমিই করি। উনি বাইরের লোক পছন্দ করেন না। মাঝে মধ্যে আমার এই ভাই আসে, দেখা করে চলে যায়। আরে রাহুলবাবু, আপনার হাতে এটা কিসের দাগ? আসলে হয়েছে কি, কাল রাতে একটা বিড়ালে নখে করে আঁচড়ে দিয়েছে। ওহো, বেশ মুশকিল তো তাহলে। সবাই সাবধানে থাকবেন। আজ চলি। রাহুলবাবু, ইঞ্জেকশনগুলো সময় করে নিয়ে নেবেন। কিসের ইঞ্জেকশন? কেন, ওই যে বললেন বিড়ালে আঁচড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, নিচ্ছি তো ইঞ্জেকশন। আজ সুনন্দার সাথে কথা বলতেই হবে, এইভাবে চলতে পারে না। এত বছরের সম্পর্ক এইভাবে তিল তিল করে শেষ হয়ে যেতে পারে না। বাড়ির সামনে এসেই অবাক হয় অংশু। অন্যদিন বাইরের লাইটটা জ্বলে, ঘরের ভেতরে লাইট অফ করে একা বসে থাকে সুনন্দা। কিন্তু আজ ভেতরের লাইটও জ্বলছে, স্পষ্ট দেখা যাচ্ছে জানলা দিয়ে। তাহলে বোধহয় বাড়িতে কেউ এসেছে। এইসব ভাবতে ভাবতে দরজার সামনে এসে দাঁড়ালো অংশুকে। অংশুকে আরও অবাক করেই সুনন্দা দরজাটা খুলল। অংশু যেন কিছুতেই চোখ সরাতে পারছে না সুনন্দার থেকে। অংশুর প্রিয় নীল রঙে কি সুন্দর লাগছে সুনন্দাকে। অনেক দিন পর সে এই রকম করে সেজেছে। হঠাৎই খেয়াল হলো অংশুর, আজ কি কোনো বিশেষ দিন? ওর কি কিছুই মনে নেই? তারপর কেকটা দেখে মনে পড়ল আজ তার নিজেরই জন্মদিন। সুনন্দা ঠিক মনে রেখেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে অংশু দেখল সুনন্দা কেকের উপর মোমবাতি সাজাচ্ছে। কাছে গিয়ে দুই হাতে সুনন্দার কোমর ধরে নিজের কাছে টানল অংশু। অনেক দিন পর দুজনে এতটা কাছাকাছি। দুজনের নিঃশ্বাস মিশে যেতে লাগলো। আজ আমি যা চাইব তাই দিবি? কি চাই তোর বল, আমি যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার। আমি একটা সন্তান চাই সুনন্দা। এক ধাক্কায় অংশুকে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল সুনন্দা। জানিস না তুই ডাক্তার কি বলেছে? আমি আর কোনোদিন মা হতে পারবো না, কোনোদিনও না। কান্নায় ভেঙে পড়ল সুনন্দা। অংশু আবার সুনন্দাকে কাছে টেনে নিল। এবার একটু শক্ত করে ধরল। আচ্ছা সুনন্দা, জন্ম দিলেই বুঝি মা হওয়া যায়? সুনন্দা কান্না থামিয়ে অংশুর মুখের দিকে অবাক হয়ে তাকালো। কি বলতে চাস তুই? সুনন্দা, আমি ঠিক করেছি আমরা অনাথাশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নেব। সে তো তোকে মা আর আমাকে বাবা বলেই ডাকবে। আমি যে আমার সুনন্দাকে আবার আগের মতো দেখতে চাই। তোর যা ইচ্ছে হয় কর, আমি শুধু মা ডাক শুনতে চাই। অংশুর বুকে মাথা রাখল সুনন্দা। থানায় গিয়ে বিশাল চৌধুরীর আগের স্ত্রীর মৃত্যুর ফাইলটা খুঁজতে লাগলো। ফাইলটা পাওয়ার পর আরও বেশ কিছু তথ্য হাতে পেল অংশু। তার মানে অনেক গভীর ষড়যন্ত্র চলছে। এক্ষুনি নন্দিনী চৌধুরীর সাথে ফোনে কথা বলতে হবে। আলোর জীবনেরও মনে হচ্ছে ঝুঁকি রয়ে গেছে। এমনি করেই কেটে গেল কয়েকটা দিন। তারপর সকাল সকাল বেশ ঝামেলায় পড়লাম দেখছি। কিছুটা বিরক্ত হয়েই বলল নন্দিনী। দিদি, কিছু খেতে দিন না, ভালো করে খেতে পাইনি কদিন। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি খাবার আনছি। নন্দিনী খাবার নিয়ে এলো। তোমাকে দেখে বেশ ভালো ঘরের বউ বলে মনে হয়, কিন্তু তোমার মাথায় চোট, কি করে এরকম হলো? দিদি, আমার স্বামীর ব্যবসা বেশ ভালোই চলছিল। 1 বছর আগে এক মেয়ের পাল্লায় পড়ে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো। মদ খাওয়া, জুয়া খেলা এইসবও শুরু করলো। এখন ব্যবসা লাটে উঠেছে।
তাই আমার ঘরে লোক ঢোকাতে চায়, আর আমি বাধা দিতেই আমার এইরকম অবস্থা করেছে। থানায় যেতে পারো না? পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। গিয়ে কি হবে দিদি? পুলিশ হয়তো আমার স্বামীকে জেলে ঢোকাবে, কিন্তু আমার পেট কি করে চলবে বলুন তো? ওর কথা শুনে নন্দিনীর খুব মায়া হলো। মনে মনে ভাবলো, এই মেয়েটাকে এই বাড়িতে রাখলে তার নিজেরই খুব উপকার হবে। বাড়ির কাজটাও মেয়েটা করে দেবে, আলোরও দেখাশোনা করবে। তা তোমার নাম কি? আমার নাম বকুল। আচ্ছা বকুল, তুমি এই বাড়িতে কাজ করবে, রান্না বান্না আর আমার মেয়ের দেখাশোনা। বাড়িতে মাত্র 3 জন থাকি, ভালো করে খেতেও পাবে আর মাস শেষে টাকাও দেব। তাই দিদি, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, বড় উপকার করলেন আমার। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তাহলে আমার হাতে হাতে কাজ করে দেবে, তারপরে সুস্থ হয়ে গেলে নিজেই সব কাজ করব। কোনো অসুবিধা হলে আমাকে জানিও। এমনি করতে থাকলো, চলতে থাকলো দিন। একদিন হঠাৎ একটা ফোন। হ্যালো মিসেস চৌধুরী, আপনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন অংশুরাজবাবু। না, সব কথা ফোনে বলা যাবে না, দেখা হলে ভালো হতো। কিন্তু এখন তো থানায় যাওয়া সম্ভব নয়, আমার স্বামীর শরীরটা ভালো নেই, অফিসের কাজটা আমাকেই সামলাতে হচ্ছে। আপনি বরং সন্ধেবেলা আমার বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তাই যাব। বকুলের দিকে তাকিয়ে অংশুরাজ বললেন, এর আগে তো এই মহিলাকে দেখিনি এই বাড়িতে। আসলে উনি আমার বাড়ির নতুন পরিচারিকা। তা খোঁজ খবর নিয়ে রেখেছেন তো? দিনকাল ভালো নয় কিন্তু। উফ, পুলিশের মনে শুধু সন্দেহ। ওর নাম বকুল, ওর স্বামী ওকে মারধর করে, তাই বাড়ি ছেড়ে চলে এসেছে। এখন আমার বাড়িতেই কাজ করে। আমি বলেছিলাম থানায় যেতে, কিন্তু ও যেতে চায়নি। সব মেয়েরাই এক, কেউ স্বামীর বিরুদ্ধে মুখ খুলতে চায় না। এই যেমন ধরুন আপনি। নন্দিনী অংশুর সামনের দিকে ঝুঁকে কানে ফিসফিস করে বলল, সমাজ কি করে মেনে নেবে একজন স্ত্রীও তার স্বামীর কাছে ধর্ষণের শিকার হতে পারে? নন্দিনীর স্লিভলেস নাইটিটা বুকের অনেকটা নিচে নেমে আছে। বুকের খাঁজে চোখ যেতেই আবার একটা আঁচড়ের দাগ দেখতে পেল। চোখটা সরিয়ে নিল অংশু। হ্যাঁ বলুন অংশুরাজবাবু, আমার সাথে আপনার কি দরকার ছিল? আচ্ছা মিস্টার চৌধুরী, মানে আপনার স্বামীর প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিলেন আপনি জানেন? শুনেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্টে। আপনার সাথে তো মিস্টার চৌধুরীর অনেক দিনের পরিচয়। না মানে ওনার স্ত্রী যখন মারা যান তখন তো আপনি ওনাকে খুবই সাহায্য করেছিলেন, ওনার অফিসের দেখাশোনা, এমনকি আলোর দেখাশোনা অবধি। হ্যাঁ সে তো আমি এখনও করি। আর হ্যাঁ, আমাদের পরিচয় অনেক আগে থেকে, আমি ওনার অফিসেই কাজ করতাম। আচ্ছা একটা ব্যক্তিগত প্রশ্ন করব, উত্তর দিতে না চাইলে আমি জোর করব না। আচ্ছা বলুনই না, কি প্রশ্ন? আপনার সাথে তো মিস্টার চৌধুরীর বয়সের অনেক ব্যবধান, তারপরেও আপনি বিয়ে কেন করলেন? আমি প্রথম থেকেই ওনাকে ভীষণ শ্রদ্ধা করতাম। উনি খুব পরোপকারী মানুষ ছিলেন। ওনার স্ত্রী মারা যেতে উনি খুব ভেঙে পড়েছিলেন। আলোর দেখাশোনা তখন আমিই করতাম। সব মিলিয়ে আমার মনে হয়েছিল ওনার পাশে থাকা আমার জরুরি। সমাজে থাকতে গেলে একটা সম্পর্করও ভীষণ দরকার, তাই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। হঠাৎই বিশালবাবুর ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ আর জিনিসপত্র ভাঙার আওয়াজ শুনতে পেল। অংশু আর নন্দিনী দুজনেই বিশালবাবুর ঘরে তখন চলে গেলেন। সেখানে তো এক ভয়ানক পরিস্থিতি। বিশালবাবু হাতের কাছে যা পারছেন সব ছুঁড়ে ভাঙছেন, খুব উত্তেজিত, কোনো জ্ঞান নেই, কারোর কথা শুনছেন না। একটু পরে বকুল ও আলো দুজনেই বিশালবাবুর ঘরে এলো। কেউ কোনোভাবেই থামাতে পারছে না। তারপর বিশালবাবু একটা ফুলদানি ছুঁড়ে দেন আলোর দিকে, আর নন্দিনী সঙ্গে সঙ্গে আলোর সামনে গিয়ে দাঁড়ায়। তাতে নন্দিনীর কপালে কেটে গিয়ে বেশ খানিকটা রক্ত ঝরতে থাকে। সব কিছু অংশুমানের সামনেই হয়। অংশু দেখল কিভাবে নন্দিনী আলোকে বিপদের হাত থেকে রক্ষা করল। কিছুক্ষণ পর নন্দিনী নিজেই ইঞ্জেকশন দিয়ে বিশালবাবুকে শান্ত করল। ইস দিদি, আপনার তো অনেকটা কেটে গেছে, রক্তও ঝরছে। আমাকে নিয়ে ভেবো না বকুল, তুমি আলোকে নিয়ে ঘরে যাও। আলোকে নিয়ে বকুল চলে যেতেই অংশুরাজ নিজেই নন্দিনীর কপালে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। ক্ষতটা খুব একটা গভীর নয়, আপাতত
ডাক্তারের কাছে না গেলেও চলবে। আপনার অনেক দেরি হয়ে গেল অংশুরাজবাবু, আপনি বাড়ি যান। আপনার স্ত্রী হয়তো অপেক্ষা করছে। হ্যাঁ, দেরি তো একটু হলো, তবে অপেক্ষা করার কেউ নেই। স্ত্রী এখন বাপের বাড়িতে। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা। নন্দিনীর নিঃশ্বাস আবারও অংশু অনুভব করছে। কেমন যেন একটা নেশা আছে ওর মধ্যে। অনেকক্ষণ আগেই অংশু বাড়ি ফিরেছে। কদিন সুনন্দা নেই, তাই বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ করে নন্দিনীর কথা মনে পড়ল অংশু। কতই বা বয়স হবে নন্দিনীর? বড়জোর 27-28। এই বয়সে অফিস, সংসার, নেশাগ্রস্ত স্বামী, সৎ মেয়েকে সামলাচ্ছে। সন্ধ্যের কথাগুলো বারবার মনে পড়ছিল। একবার ফোন করে খবর নেওয়া উচিত, কিন্তু এত রাত্রে হয়তো ফোন করাটা ঠিক নয়। ফোন হাতে নিয়েও রেখে দিল অংশু। সকালে নন্দিনীর ফোনেই ঘুম ভাঙল অংশু। হ্যালো অংশুরাজবাবু, বিশাল আর নেই। সকালে উঠে দেখি উনি মারা গেছেন। কি বলছেন কি আপনি? মিস্টার চৌধুরী কিভাবে মারা গেলেন? এই কদিন চৌধুরী পরিবারে একটা ভীষণ বড় ঝড় হয়ে গেল। আলো সবসময় এখন মনমরা হয়েই থাকে। বকুল আছে বলে তবু তার খেয়ালটা রাখে। নন্দিনীও এখন অনেক চুপচাপ। এইসবের জন্য প্রস্তুত ছিল না হয়তো। কপালের ক্ষতটা সেরে গেলেও মনের ক্ষত সারতে হয়তো আরও অনেকটা সময় লাগবে। বিশাল চৌধুরী ড্রাগের ওভারডোজের ফলেই মারা গেছেন। পরিবারের এবং অফিসের সব দায়িত্ব এখন নন্দিনীর। যতই চেষ্টা করুক নিজেকে শক্ত রাখার, কিন্তু নন্দিনীকে দেখলেই বোঝা যায় কতটা ভেঙে পড়েছে সে। অংশু সবসময় চৌধুরী পরিবারের পাশে থেকেছে, সব রকম সাহায্য করেছে। তবুও তার এখন একটাই ভয়, নন্দিনী আর আলো পুরোপুরি একা, এত বড় বাড়ি আর সম্পত্তি। তাই ওদের নিয়ে বড্ড ভয় হয় তার। আলোর আঁকাগুলো বকুল বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এইটুকু মেয়ে এত ভালো আঁকে। আসলে বাবার রক্ত গায়ে বইছে তো। বাবাও যে একজন নামকরা শিল্পী ছিলেন। বেশ কয়েকটা আঁকা বকুলের অন্যরকম মনে হলো। এই যেমন একটা ছবিতে একটা বাচ্চা মুখ হা করে আছে। চোখগুলো দেখে মনে হলো হা করে নয়, চিৎকার করছে। এমনি করে কেটে গেল বেশ কয়েকটা দিন পর। তারপর একদিন থানাতে বসে কাজ করছিল অংশু। হঠাৎ একটা ফোন এলো। ফোনের ওই প্রান্তে কথাগুলো শুনে চমকে গেল সে। তার মানে তার ধারণাই সঠিক। চৌধুরী বাড়িতে অনেক রহস্য এখনও লুকিয়ে আছে। বিশালবাবুর প্রথম স্ত্রীর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। তাহলে নিশ্চয়ই আরও খুনের সম্ভাবনা আছে। বকুল ঘরের চারপাশ ভালো করে ঘুরে ঘুরে দেখে নিয়েছে। এত দিনের অভিনয় আর প্ল্যান কোনোভাবেই বিফলে যেতে দেওয়া চলবে না। আলোর মন পুরোপুরি জয় করে নিয়েছে সে, সাথে বিশ্বাসের জায়গাটাও। খুব তাড়াতাড়ি নাটক শেষ করতে হবে। ঘুমের ওষুধের বড়িগুলো নিজের কাছেই রাখল সে। রাত তখন প্রায় 12টা। সারা বাড়ি নিস্তব্ধ। আলো বকুলের কাছে ঘুমোচ্ছে। বকুল ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে চারপাশটা ভালো করে দেখে নিল। আজ রাতেই যা করার করে নিতে হবে। ফোনটা বের করে একটা ফোন করল। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজ রাতেই যা করার করতে হবে আমাদের। ফোনটা কানে নিয়ে কথাগুলো বলতে বলতে ক্রূর হাসি হেসে দেওয়ালের নখে করে আঁচড় কাটল বকুল। গভীর রাত। নন্দিনীর সারা শরীরে আঁচড়ের দাগ বসছে, যৌনতার আঁচড়ে। ভেতরে একটা ক্ষুধার্ত বাঘিনী খিদা মেটাতে চাইছে। বিছানার চাদর মুঠো করে ধরে আছে 2 হাতে। অনেক দিনের অতৃপ্ত তৃষ্ণা মিটছে এই রাতে। নিস্তব্ধ বাড়িতে দুজন মানুষ প্রতিক্রিয়াতে লিপ্ত। হঠাৎ দরজায় জোর ধাক্কার আওয়াজে চমকে গেল নন্দিনী। এত রাত্রে কে ওর দরজায় ধাক্কা দিচ্ছে? আবার কিছু হলো নাকি? দরজাটা খুলেই নন্দিনী আরও চমকে গেল। একটা অজানা ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। বিরক্ত করলাম বুঝি মিসেস চৌধুরী? কিন্তু আপনি এত রাত্রে আমার বাড়িতে এসেছেন কেন? না, ভাবলাম মিস্টার চৌধুরী তো এখন বেঁচে নেই, তাহলে আপনার শরীরে এখন কে আঁচড় বসাচ্ছে একটু তার খোঁজ নিতে এলাম। আপনি কি মজা করছেন আমার সাথে অংশুবাবু?
নাকি বাড়িতে আমি একা বলে আমার কাছে এসেছেন? উফ, মিসেস চৌধুরী কি ভাবেন বলুন তো? সব পুরুষের শরীর চায়। ও বুঝলাম, তাহলে ব্যাপারটা টাকার। কত টাকা চান আপনি? আর গেটে তো চাবি দেওয়া, আপনি ঢুকলেন কিভাবে? তার মানে বকুল? ওহো, দেখছেন পরিচয়টা তো করানোই হলো না। আপনার বাড়ির পরিচারিকা বকুলই হলো আমার স্ত্রী সুনন্দা। আপনাকে আমি আগেই বলেছিলাম দিনকাল ভালো নয়, খোঁজ খবর নিয়ে বাড়িতে পরিচারিকা রাখবেন। আসলে আপনি নিজেকে যতটা চালাক ভাবেন ততটাও নন। আপনারা সবাই মিলে প্ল্যান করে এইসব করছেন তাহলে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বলছি, এবার আপনার সাথে লীলা খেলার ব্যক্তিটিকে ডাকুন। কতক্ষণ আর রুমের মধ্যে লুকিয়ে রাখবেন? পালাবার চেষ্টা করলেও বৃথা, চারিদিকে পুলিশ আছে। আপনাদের আগেই ধরতে পারতাম, কিন্তু হাতে নাতে ধরবো বলে অপেক্ষা করছিলাম এতদিন। নন্দিনীর রুম থেকে মাথা নিচু করে বেরিয়ে এলো রাহুল। কি রাহুল বাবু, এবার সত্যি করে বলুন তো, নন্দিনীর সাথে কি সম্পর্ক আপনার? আমরা কিন্তু আপনার ঠিকুজি কুষ্টি সব বের করে তবে নিয়ে এসছি। আমি আর নন্দিনী ভাই বোন নই, আমরা বিশাল চৌধুরীর অফিসেই কাজ করতাম। মিস্টার চৌধুরীর সাথে নন্দিনীর অবৈধ সম্পর্ক ছিল তা আমি জানতাম। ওরা দুজনে মিলেই মিস্টার চৌধুরীর আগের স্ত্রীকে মেরেছে, গাড়ির ব্রেক ফেল করিয়ে। আচ্ছা, এবার আপনি বলুন তো, আপনি কবে থেকে এই পাপ কাজে যুক্ত হয়েছেন? আসলে নন্দিনীর প্রতি আমি খুব দুর্বল ছিলাম, সেটা নন্দিনী জানতো। ওই আমাকে বলেছিল আমি ওকে সাহায্য করলে ও আমাকে বিয়ে করবে, আর আমরা এই কোটি টাকার সম্পত্তিও পাবো। আচ্ছা, তাই প্ল্যান করে মিস্টার চৌধুরীকেও সরিয়ে দিলেন? না না, আমি খুন করিনি। মিস্টার চৌধুরী একদিন আমাকে আর নন্দিনীকে আপত্তিকর অবস্থায় দেখে নিয়েছিল। তারপর সম্পত্তি থেকে নন্দিনীকে বাদ দিয়ে আলোর নামেই সব লিখে দিয়েছিল। আচ্ছা, তাই আপনি আলোকে সবসময় ভয় দেখাতেন, আর সেদিন আপনার হাতে বিড়ালে নয় আঁচড়ে দিয়েছিল আলো। আর মিস্টার চৌধুরীকে আপনারাই ড্রাগের নেশায় আসক্ত করেছিলেন, তাই তো? হ্যাঁ। বাহ, দারুণ প্ল্যানটা ছিল কিন্তু। আর নন্দিনী, আপনি সম্পত্তির জন্য মা হয়ে উঠেছিলেন, ভালো সেজেছিলেন আলোর কাছে। ভাগ্যিস সুনন্দা সব বুঝতে পেরেছিল। রোজ রাতে ওদের ঘুমের ওষুধ দিয়ে নিজেরা লীলা খেলাতে মেতে থাকতেন। সুনন্দা বুঝতে পেরেই ঘুমের ওষুধগুলো আজ সরিয়ে রেখে দিয়েছিল। নন্দিনী আর রাহুল দুজনকেই থানায় নিয়ে যাওয়া হলো। এরপর ঘুম ভাঙতেই অংশু দেখল সুনন্দা গভীর ঘুমাচ্ছে। সারা রাত ধরে মা মেয়ে জেগে সিনেমা দেখেছে তো, এখন তো ঘুম ভাঙবে না সহজে। নিজেকেই ব্রেকফাস্ট রেডি করতে হবে। মেয়েটাও কেমন মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অংশু আর সুনন্দা মিলে আলোকে দত্তক নিয়েছে। আলো যেহেতু কথা বলতে পারে না, তাই সুনন্দার মা ডাক হয়তো শোনা হয়নি, তবে সে মনে প্রাণে মা হয়ে উঠেছে, আলোর মা। এতক্ষণ শোনালাম গল্প আঁচড়। কলমে মৌসুমি হাজরা, কণ্ঠে আমি অপর্ণা।